পুরুষ মানুষের প্রেমে পড়তে লাগে এক মুহূর্ত, অথচ সেই প্রেম ভুলতে লাগে গোটা এক জনম। কি দরকার একটা নির্দয় বিষ্টকে নিজের মায়ায় জড়ানোর? আমি বলেছি তোকে তুই আমার বলিনি তো? তাহলে সেই ঘুরে ফিরে তুই শুধু আমার বুকেই নিজেকে লুকাস কেন চাশমিশ? এর পরিণতি ঠিক কতটা ভয়ানক হতে পারে সেই ধারণা কি আদৌ তোর আছে? যুবকের লোমহিম পেটানো বক্ষে পেঁজা তুলোর ন্যায় মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে মায়াবিনী সপ্তদর্শী। সর্বাঙ্গ কাঁপছে তার। যুবকের এমন হৃদয় নিংড়ানো বাক্য আদৌ কানে পৌঁছল কিনা কে জানে। তার হাত পা যেন ঠান্ডায় অসাড় হয়ে যাবার জোগাড়। সপ্তদর্শীর হুঁশ নেই। হুঁশ থাকলে থোড়াই মুখ লুকাতো বিষ্টের বুকে। এদিকে রূঢ় মানবের বুক কাঁপছে ধুরু ধুরু। বিচক্ষণ মস্তিষ্কে তার একাধারে ধিক্কার জানাচ্ছে তাকে। বরাবরের উস্কানি দিয়ে বলছে, শত্রুর মেয়েকে মারতে এসে শেষমেশ তাকে বুকে জড়িয়ে রাখতে লজ্জা হচ্ছে না দ্য গ্রেট রুশদি ক্রিংয়ের? তাকে সরিয়ে দিচ্ছিস না কেন? ধাক্কা দিয়ে সরিয়ে দে মেয়েটাকে। যুবক নির্দয় মস্তিষ্ক নিজ বাক্যে অটল। কত শত গালমন্দ করে যাচ্ছে যুবককে, অথচ কাণ্ড দেখো। সেই শ্যাডো মানুষটার নির্দয় কর্মকাণ্ড দেখে সবাই তাকে তকমা দিয়েছে সে হার্টলেস। আজ সেই শ্যাডো মানুষটার বুকের কাছে লুকায়িত অঙ্গটা এক অতি সাধারণ সপ্তর্ষির উষ্ণ স্পর্শে এসে আন্দোলিত হচ্ছে ঘোড়ার বেগে। থামাথামির নাম নেই আজ। যুবক বড্ড শান্ত, পাহাড়ের ন্যায় অটল তার বুক। হাতখানা দুপাশে নামিয়ে রাখা, মুঠোবন্দি হয়েছে নিশ্চয়ই। তার ভেতরে ভেতরে সে তৎপরতা মেয়েটাকে বুক থেকে সরানোর, অথচ বিয়াদব হাত দুটো বড্ড অবাধ্য হয়েছে মালিকের। নিজের অবাধ্যতার সকল মাত্রা ছাপিয়ে উঠতে পারছে না তারা। যুবক অস্থির এ পর্যায়ে। বুকের ওঠানামার গতি বড় জোরালো তার। উন্নত নাসাতন্ত্র সরু ছিদ্র গলিয়ে ফোঁস করে বেরোচ্ছে উষ্ণ নিঃশ্বাস। যুবক হারিয়ে যাচ্ছে সপ্তদর্শীর মায়ায়। বুক বরাবর নারিকায় মাতাল উষ্ণতা বড্ড পোড়াচ্ছে তাকে। মনে জেগে ধরেছে নানান উদ্ভট কর্মের চিন্তা ভাবনা। তার রুক্ষ হাতের ছোঁয়া প্রায় ছুঁই ছুঁই সপ্তদর্শীর ফিট। তখনই আকাশ ভাগ কাঁপিয়ে ফের গর্জন তুলল মেঘ। এহেন গর্জনে তক্ষুনি ঘোর ভাঙল যুবকের। ততক্ষণে মায়া ডোর থেকে মুহূর্তে ছিটকে বেরিয়ে গেল কেমন। মস্তিষ্ক তার তৎক্ষণাৎ কড়াকড়ি আরোপ তুলল। ও তো শত্রুর মেয়ে, তোর মায়ের হত্যাকারীর মেয়ে, সামন্তী দেবীর হত্যাকারীর মেয়ে। সহসা মুখের পরিবর্তন নামল মুগ্ধের। এতক্ষণ সত্য প্রতিস্ফুটিত মুগ্ধের সিংহটা ফুরিয়ে গিয়ে সেথায় এবার ভর করলো এক আকাশসম ঘৃণা। চোখ দুটোয় নেমে সেই পুরনো আগুন। যুবক চোয়াল ফুটিয়েছে শক্তভাবে। পাথুরে বক্ষের মাঝে ভয়ে সিটিয়ে থাকা সপ্তদর্শীকে তৎক্ষণাৎ এক ঝটকায় বুক থেকে সরিয়ে সম্মুখে দাঁড় করায় সে। গজ গজ করতে করতে মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে জমিনে থাকা ওভারকোটখানা একটানে তুলে নেয় হাতে। ওভারকোটটা এক টানে এঁকে দেয় সপ্তদর্শীর গায়ে। গলায় একরাশ শ্বাস ঢেলে কর্কশ কণ্ঠে আওড়ায়, যখন তখন পরপুরুষের বুকে মুখ লোকাতে লজ্জা করে না তোর বান্দির মেয়ে? এখন আমি যদি সুযোগ পেয়ে কিছু করে যাই, তখনই তো কাঁদতে কাঁদতে পরদিন সকালে মোড়ে টোরে ভূত হয়ে বসে আছিস দেখবো। ছ্যাঃ, মেয়ে মানুষ এত নির্লজ্জ হয় তা তো জানতাম না। বুক দেখলেই মুখ লোকাতে চলে আসে নির্লজ্জের মতো। যা ঘরে যা, নির্লজ্জ মেয়ে ছেলে। কান দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে সপ্তদর্শীর। ফর্সা কপলটয়ে ইতিমধ্যে ছেয়ে গেছে ঈশ্বর লালাভ আবরণ। সরু নাকের ডগাটা রং ধরেছে টুকটুকে লালের। সপ্তদর্শীর ভারী লজ্জিত নিজ কাণ্ডে। লজ্জায় নিচু হয়ে গেছে মাথা। যুবকের চোখের সনে চোখ মেলবার জো নেই তার। সপ্তদর্শী অপরাধী কণ্ঠে মিনমিনিয়ে অল্প করে বলল, সরি। কথাখানা গায়ে ধরল না যুবক। সে উল্টো হাত ঠেকিয়েছে কোমরের দুপাশে। চোয়ালের পেশি টান টান করে মুখ ঘুরিয়েছে। দাঁত খিচে হুঙ্কার ছুড়ে আওড়ালো, আই সেইড গো ব্যাক ইয়োর রুম ছানোয়ারের বাচ্চা। আটকে উঠে মাহি। তড়িৎ পা দুটো গতি টেনে হাঁটা ধরল সম্মুখে। দুকদম এগোতেই পথিমধ্যে পা থেমে গেল তার। যুবক দুর্বাকাশের জমিনে উপর হয়ে পড়ে আছে অ্যাডউইন। বেচারার বাহু হাতে গলগলিয়ে বেরোচ্ছে তাজা লৌহ। এহেন দৃশ্য দেখা মাত্রই চমকে ওঠে মাহি। নরম সরম মনের উদ্বিগ্নতা দেখিয়ে
আহতদের পানে অগ্রসর হতে গেলেই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে আচমকা আঁকড়ে ধরে তার ঘাড়। ভরকায় মাহি। ঘাড় নাড়ানোর সাধ্যি না পেয়ে ঠায় দাঁড়িয়ে থাকতেই শুনতে পেল মনস্টারের ঝাঁঝালো কণ্ঠ। সোজা নিজের ঘরে যা বান্দির মেয়ে, যার তার জন্য দরদ দেখাতে গেলে একজন কলিজা ছিঁড়ে হাতে ধরিয়ে দিব। মাইন্ড ইট। ভয়ের তো ঢোক গিলল মাহি। মাথা নত করে একাধবার পেছন থেকে ঘাড় ছাড়ল মুগ্ধ। ছাড়া পেয়ে সপ্তদশী কদম বাড়ায় সম্মুখে। হাঁটতে বড় হিমশিম খাচ্ছে বেচারি। গায়ের অমন বড় বড় একখানা ওভারকোট দিয়েছে যা তার উচ্চতার দ্বিগুণ। হাঁটতে গেলে গায়ে লাগছে বেশ। মাঝে মধ্যে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যাওয়ার প্রবণতাও বাড়ছে ক্রমশ। এদিকে পেছনে দাঁড়িয়ে থেকে আর দৃষ্টিতে সপ্তদশী কাণ্ড দেখে যাচ্ছে রুজমানব। আগ বাড়িয়ে মেয়েটাকে সাহায্য তো করলই না, উল্টো দাঁত খিচে ঘাড় ডলতে ডলতে আওড়ালো। বান্দির মেয়ে বড় হচ্ছে না। খবরদার ওই বান্দির মেয়েকে নিয়ে ভাববি না। ওকে মারতে হবে, যে করেই হোক আগামী 1 মাসের মধ্যে ওকে মারতে হবে, নিজেকে বোঝাচ্ছে রুরুমানব। অথচ মনটা কি আর অত সহজে বাদ মানে? তার মস্তিষ্ক এক কথায় বললে মন বলে উল্টোটা। এই যে এখনও বেয়াদব মনটা কেমন আঁকুপাকু করছে মেয়েটাকে একটু দেখতে। নিজ মনের এহেন সাংঘাতিক চিন্তাভাবনায় রাগান্বিত মুগ্ধ। রাগে গজগজ করতে করতে তক্ষুনি মনের কোণে উত্থাপিত হওয়া বেয়াদব আবদারটাকে এক প্রকার চুলোয় চড়িয়ে সে কেমন গায়ে এলিয়ে দিল ডিভানে। এক পা ছড়িয়ে রাখা তার, আর এক পায়ের হাঁটু ভাঁজ করা, হাত দুটো ঝুলিয়ে রাখা ডিভানের দুপাশে। কপাল গুছিয়ে চোখের পাতা বন্ধ করে যেই না একটু ঘুমানোর প্রয়াস চালাবে যুবক, অমনি মনসরে ভেসে উঠল সপ্তদশীর সিক্ত ক্ষুদ্র দেহটা। বৃষ্টির ফোঁটা ফোঁটা যা ছুঁয়ে দিচ্ছে সপ্তদশীর সর্বাঙ্গ। সহসা পাহাড়সম দেহটায় ঝাঁকুনি দিয়ে উঠে মুগ্ধের। চোখ দুটোর পর্দা সরে গেল তক্ষুনি। সে কেমন জল শক্ত করে কপাল গোছানো পরক্ষণে। দুহাতে নিচের ভেজা চুলগুলো মুঠোয় চেপে ধরে দাঁত কিরমির করে বিড়বিড়ালো, হোয়াট দ্য ফাক আই এম সিং। বারবার ওই বান্দির মেয়েকে দেখছি কেন? ও গড। মুগ্ধ অস্থির হচ্ছে ক্রমশ। এদিকে ওদিক শরীর ঘুরিয়ে চোখ বুঝেও রেহাই মিলল না তার। চোখ দুটো বুঝলেও কল্পনায় ভেসে ওঠে মাহির মুখ। যুবক বিরক্ততায় এক পর্যায়ে উঠে বসে শোয়া ছেড়ে শক্ত হাতে ঘাড় ডলতে ডলতে চোয়াল কটমটিয়ে বলে ওঠে, একটা 1/2 ইঞ্চি বান্দির মেয়ের কত বড় সাহস! আমার রাতের ঘুম কাড়ে। একটাবার শুধু সুযোগ বুঝে হাতের কাছে পেয়ে নেই তোকে বান্দির মেয়ে। আই সোয়ার তোর প্রতিটা রাতের ঘুম হারাম করে ছাড়বো আমি, বেয়াদবের বাচ্চা একটা। হেচ্ছু নরম টিস্যুতে নাক মুছছে সপ্তদর্শী। ঠান্ডায় ভার হয়েছে নাক। গতকালের অমন হুটহাট বৃষ্টি ভেজায় বড্ড কাহিল অবস্থা তার। মাথায় ভর করেছে দুমন ভার। নাক মুখও তো ফুলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। বেচারির নাকের ডগায় একের পর এক টিস্যুর ঘষা মাজায় চামড়া উঠে যাবার জোগাড়। বেচারার সুন্দর নাকটার রং ধরেছে পাকা টমেটোর ন্যায়। সপ্তদশী একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে। মুহূর্তে 1 কাপ গরম ধোয়া ওঠা কফি খেতে খেতে পারলে বোধহয় বড্ড ভালো লাগতো, কিন্তু শরীর নাড়িয়ে নিচে যাবার শক্তি পাচ্ছে না বেচারি। তাই তো আদুরে বিড়াল ছানার ন্যায় গায়ে পাতলা ব্ল্যাঙ্কেট মুড়িয়ে বসে আছে ডিভানে। পায়ের কাছে বসে আছে কিউটি। মুখ ফুটতে গাজর নিয়ে চিবোচ্ছে একা একা। আর তার মনিবের পানে খেয়াল নেই। খাবার পেয়ে আয়েসে চেবানোর মতে পোষ্য কিউটি। ডিভানের নরম গদিতে কোলে মাহি মাথা এলিয়ে বসলো এবার। চোখ মুখ সামান্য নিবু নিবু হতেই আচমকা কর্ণগহরে ভেসে এলো অতি পরিচিত গমগমে কণ্ঠ, ওহে শেষ নবাবের বংশধর চালট। মুহূর্তেই হাড়বড়িয়ে ওঠে মাহি। নিবু নিবু চোখ দুটোই পর্দা থেকে একে নিমিষেই সরে গেল সকল তন্দ্রা। হকচকিয়ে মুহূর্তে তাকাতেই সপ্তশীর ললাটে ভাঁজ পড়ল গোটা কয়েক হাত দূরত্বে দুহাত পকেটে গুজে ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মাফিয়া বিস্ট। পরনে একখানা ঘিয়ে রঙা ঢিলেঢালা ট্রাউজার, আর গায়ে জড়িয়ে আছে কালো রঙা ফিনফিনে শার্ট। যুবক কেন যে শার্ট পরে কে জানে। যতবার গায়ে শার্ট জড়িয়েছে ততবারই যুবকের ফুলে ফেঁপে থাকা মাসেলগুলো যেন টেনে হিঁচড়ে শার্টের বাঁধন ছেড়ে বেরিয়ে আসতে চাইছে।
আজও হলো তাই। পাতলা ফিনফিনে শার্টের আড়ালে যুবকের পেটানো দেহ স্পষ্ট, তার মুখ ও অভিব্যক্তি এখনও নজর পড়েনি মাহির। পড়লে হয়তো দেখতে পেত মাফিয়া বিস্ট কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। মুগ্ধ কপাল খোঁচালো এবার, নাক ফুলিয়ে চোয়াল শক্ত করে ধমকে বলল, নির্লজ্জ মেয়ে ছেলেদের মতন কথায় কথায় আমার বডির দিকে তাকাবি না, পান্ডির মেয়ের নজর লাগবে। হতবিহ্বলের ন্যায় চোখ তুলল মাহি। হতবাকতায় শীর্ষে পৌঁছেছে বেচারি। পরক্ষণে নিজ চোখ বেহায়া কর্মকাণ্ডের লজ্জিত হয়ে ঘাড় নামিয়ে জিভের ডগায় দাঁত বসালো অলক্ষ্যে। মুগ্ধ এবার মুখায়বে এক রাস কঠোরতা লেপটে কমকমে গলায় শুধায়, রাতের জন্য তৈরি থাকবি বান্দির মেয়ে, টুডে আই এম হাংরি, ফিলিং হাংরি। তৎক্ষণাৎ আটকে উঠে মাহি, চোখ মুখে এক আকাশসম ভয় লেপটে মিনমিন স্বরে জিজ্ঞাসা করে, প্রাডাও আসবে? বাদামি ঠোঁটজোড়ায় নিখুঁত রেখার টান বসল রূঢ় মানব। রহস্যময় বাঁকা হেসে পরক্ষণেই শুধালো, আবার জিগায়। ভয়ে আত্মা উড়ে যাবে ভাব মাহির। চোখের পলক পড়ছে না বেচারির। গায়ে জড়ানো ব্ল্যাঙ্কেটটা খানিক টেনে আনলো সে। ওদিকে মুগ্ধ তখন পা বাড়িয়েছে উল্টো পথে। পেছন থেকে হুট করেই মাহি কেমন ভয়ে ভয়ে আওড়ালো, প্রাটাকে না আনলে হয় না। থামলো মুগ্ধের ব্যস্ত কদম। ঘাড় কাত করে আলগোচে চাইল পেছনে। ঠোঁটের কোণে তীক্ষ্ণ তীর্যক ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে যুবক পায়ের গতি ঘোরালো ফের। ধীরে ধীরে এগিয়ে এসে আচমকা ঝুঁকে বসলো মেয়েটার দিকে। এহেন কাণ্ডে ভরকায় মাহি। শরীরের ব্ল্যাঙ্কেট চেপে চুপে পিছিয়ে যায় একটুখানি। যুবক ক্রূর হাসলো তা দেখে। চোখ মুখে অদ্ভুত দুষ্টুমি লেপটে আচমকা হাত বাড়িয়ে আঁকড়ে ধরে মাহির কোণটা। হাতের বাঁধন আজ খানিকটা ঢিলেঢালা মুগ্ধের। ব্যথা পাচ্ছে না মাহি। যুবক নিজ উদ্যোগে টানছে মাহির ক্ষুদ্র দেহখানা। সপ্তদর্শীর মুখ নিজের মুখের বড্ড কাছাকাছি আনতেই অস্বস্তি মোচড় দিয়ে ওঠে মাহি। নাক মুখ কুচকে চেঁচিয়ে বলে ওঠে, ছাড়ো না মায়। তাচ্ছিল্য হাসি ফুটল সুদর্শন ঠোঁটের কোণে। সে কেমন এক দৃষ্টিতে মাহির মুখ পানে তাকিয়ে থেকে হিসিয়ে আওড়ালো, নতুন কিছু বল বান্দির মেয়ে। নাকের পাটা ফুলালো মাহি। অস্বস্তিতে চোখ খুলবার জো নেই তার। কপাল কুচকে দাঁত খিচে কেবল শুধালো, নির্লজ্জ অসভ্য লোক। এতক্ষণে ক্ষুদ্র হাসিটা বুঝি গাঢ় হলো যুবকের। গালের ভাঁজে জিভের ডগা ঠেলে নীরবে হাসলো সে। বাঁকা কণ্ঠে পরক্ষণেই বলল, নাইস নেমস। তারপর রাজ্যসম বিরক্তি ছেয়ে গেল সপ্তদশীর মুখায়বে। মেয়েটা কেমন তিতি বিরক্ত কণ্ঠে গজগজ করতে করতে আওড়ালো, আপনার হাত সরানো অসভ্য বিস্ট। যুবক নির্বিকার। ধীরে ধীরে এগোচ্ছে মাহির মুখ পানে। সপ্তদশীর নরম নাকের ডগা ছুঁই ছুঁই তার লম্বাটে নাকের ডগা। সে কেমন আগের ন্যায় ভাবলেশীন কণ্ঠে আওড়ালো, সরব না। কি করবি তুই বান্দির মেয়ে? আমি চেঁচাবো কিন্তু। কথার পৃষ্ঠে এহেন বোকাশোকা উত্তর শুনে এক মুহূর্ত স্থবির চোখে চেয়ে রইল মুগ্ধ। পরক্ষণেই যুবকের বাদামি ঠোঁটজোড়ায় প্রশস্ত হলো শেষাত্মক ভঙ্গিতে। কণ্ঠে এক রাস তাচ্ছিল্য ফুটিয়ে শুধালো, ও রিয়েলি বান্দির মেয়ে? তাহলে আর দেরি কিসের? কাছে আয় না, দেখ কি সুন্দর করে তোর চিৎকার দেওয়ার যেন বিফলে না যায় সে কাজটা করে দিই। আয় আয় বান্দির মেয়ে, তাড়াতাড়ি আয়। এমনিতেই কাল থেকে তুই বড্ড চালাচ্ছিস। আটকে ওঠে মাহি। তৎক্ষণাৎ চোখ দুটো এক ঝটকায় খুলে নিয়ে চেঁচিয়ে বলে ওঠে, খবরদার কাছে আসবেন না। এহেন কথায় থোড়াই থামে অসভ্য বিষ্ট। সে উল্টো জোর বাড়ল হাতের। মুখভিত্তিতে পরিবর্তন এনে কপাল কুটালো আলগোছে। চোয়ালের পেশি টান টান করে দাঁতের ধার চেপে কটমটি আড়ালো। ইউ নো হোয়াট বান্দির মেয়ে, ফাক ইউ অ্যান্ড ইউর ফাকিং ওয়ার্ডস। কথাটা বলেই এক ঝটকায় সপ্তদর্শীর কণ্ঠনালী ছেড়ে দেয় মুগ্ধ। চোখ মুখে এক রাস কঠোরতা লেপটে হাত গুজল পকেটে। 1-2 সেকেন্ড পকেটে হাত চেয়ে পরক্ষণে বের করে আনে মোটা সিগার এবং লাইটার। নিজ অসভ্যতার বিলকুল রাগ ঢাক না রেখে মেয়েটার সামনেই ধরল সিগারেটখানা। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট গুজে লম্বা লম্বা দুটো টান বসিয়ে মুখ ভর্তি ধোঁয়া ছাড়ল মাহির নাক মুখ বরাবর। সহসা দুর্গন্ধে গা গুলিয়ে ওঠে মাহির। সপ্তদশীর নাক মুখ কুচকে নেয় সঙ্গে সঙ্গে। সম্মুখে দাঁড়িয়ে থাকা রূঢ় মানব কেমন গমগমে গলায় বলে ওঠে, তৈরি থাক, গলায় কত তেজ হয়েছে তা আজ রাতে দেখব। বলে পা ঘোরায় মুগ্ধ।
সিগারেট টান বসিয়ে দু কদম অগ্রসর হতেই আচমকা কুণ্ডকাহরে ভেসে এলো সপ্তদর্শীর হাঁচির শব্দ। হেচ্ছু! মুহূর্তের স্থবির হলো যুবকের সর্বাঙ্গ। সেকেন্ড পেরোতে না পেরোতেই আবার শুনতে পেল একই শব্দ। তৎক্ষণাৎ উদ্ভ্রান্তের ন্যায় কদম ছুটিয়ে মাহির পানে এগিয়ে আসে মুগ্ধ। হাতের জ্বলন্ত সিগার এক ঝটকায় ছুঁড়ে ফেলে ঘরের অন্যত্র। মেয়েটার কাছে এগিয়ে এসে মেরুদণ্ড বাঁকিয়ে রূঢ় মানব কেমন অস্থির হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, হেই হেই চাশমিস, হোয়াটস হ্যাপেন টু ইউ? তুই হাঁচি দিচ্ছিস কেন? সপ্তদর্শীর ফের হাঁচি আসা জোগাড়, যার তরুণ উত্তর দেবার অবস্থায় নেই সে। ওদিকে মুগ্ধ যে বড্ড বিচলিত, কেমন উদ্ভ্রান্তের ন্যায় মেয়েটার কাঁধ ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করতে লাগলো, এই জানোয়ারের বাচ্চা, উত্তর দে, কি হয়েছে তোর? আমাকে বল, কোথায় কষ্ট হচ্ছে? এই মেয়ে। বলতে বলতে আরেকবার হাঁচি দিয়ে বসে মাহি। তা দেখে মুগ্ধ কেমন উন্মাদের ন্যায় গলা উঁচিয়ে ডেকে ওঠে, গার্ডস! মনিবের এক ডাকে হাজির বেশ কয়েকজন গার্ডস। মুগ্ধ কেমন অস্থির হয়ে সকলকে হুকুম ছুড়ে বলল, এক্ষুনি এয়ার অ্যাম্বুলেন্স আন, ডক্টর ডাক, তাড়াতাড়ি কর বাস্টার্স, ওর কিছু হচ্ছে, তাড়াতাড়ি, ওর কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি কর জানোয়ারের বাচ্চা, তাড়াতাড়ি কর। কজন গার্ডস তক্ষুনি হন্য হয়ে ছুটল বাইরে। উপস্থিত আরও দুজন গার্ডস তখন হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। এদিকে মুগ্ধ উন্মাদের ন্যায় এগিয়ে আসে মাহির পানে। তৎক্ষণাৎ মেয়েটার ক্ষুদ্র মাথার ওপর অনবরত হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলে, কিচ্ছু হবে না তোর, আমি কিচ্ছু হতে দিব না তোর, এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাব তোকে। তোর কি হয়েছে আমায় একটু বল, কোথায় কষ্ট হচ্ছে তোর? চাশমিশ, একটু বল তো আমায়। আমার কেমন যেন লাগছে। এই তুই ঠিক আছিস? হতভম্বতায় ডুবেছে মাহি। লোকটা অমন হুট করে বাদুড়ের মতো লাফাচ্ছে কেন? এই না তাকে বকছিল, এরই মধ্যে আবার কি হলো? মাহি কেমন কপাল গুটিয়ে চোখ তুলে তাকালো ব্যাকুল মুগ্ধের পানে। মুগ্ধ বড় বিচলিত, অবুঝের ন্যায় বড় বড় শ্বাস ফেলছে অনবরত, বিড়বিড়িয়ে কি যেন আওড়াচ্ছে কে জানে। সপ্তদর্শী কাঁপা কাঁপা ঠোঁট জুগলে নাড়িয়ে জেনে কিছু বলতে যাবে তার আগেই ঘটলো আর এক কাণ্ড। তক্ষুনি যুবক এক ঝটকায় মেয়েটাকে তুলে নিল কাঁধে, অতবার জোরালো পায়ে ঘর থেকে বেরিয়ে ছুটতে লাগলো প্রশস্ত করিডর দিয়ে। ছুটতে ছুটতে ব্যাকুল কণ্ঠে বিড়বিড় করছে সে, আমার চাশমিশ, আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না তোর, তুই সুস্থ হয়ে উঠবি, একদম সুস্থ হয়ে উঠবি, আবারও আমার সাথে ঘাটতারামি করবি, বকবি আমায়। মাহি স্পষ্ট শুনছে না উন্মাদ যুবকের আওড়ানো বাক্য। যুবকের অমন ছুটোছুটি দেখে ভয়ে সিটিয়ে যাচ্ছে সে। তৎক্ষণাৎ যুবকের পিঠ খামছে, চোখ কুঁচকে বলে ওঠে, আরে নামান আমায়, কি পাগলামো করছেন? আমি ঠিক আছি, জাস্ট ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভেজার কারণে। তক্ষুনি ছুটি ছুটি থামায় মুগ্ধ। হৃদস্পন্দন বড্ড ঝোরালো তার, চোখ মুখে ব্যাকুলতা ভরা। সে তৎক্ষণাৎ আলতো করে ঘাট থেকে নামায় মাহিকে। ঢুলতে থাকা মাহির কাঁধ আঁকড়ে সন্ধিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে, তাহলে আমার ঠান্ডা লাগলো না কেন? তোর একা ঠান্ডা লাগলো কেন? তুই একা কষ্ট পাচ্ছিস কেন? আমি পাচ্ছি না কেন? সত্যি করে বল জানোয়ারের বাচ্চা, কি করেছিস তুই? ঠান্ডা লাগলো কিভাবে? মহাবিপকে পড়ল তো মাহি। মাথাটা ঘোরাচ্ছে তার। লোকটার কথাবার্তার আগামাথা খুঁজে না পেয়ে মেয়েটা বরং চুপই রইল। এদিকে মুগ্ধের অস্থিরতা বাড়ছে ক্রমশ। সে কি করেছে সেদিকে থোড়াই খেয়াল আছে তার? সে তো অস্থির হয়েছে চাশমিশের জন্য। মুগ্ধ তখন চট করে আঁকড়ে ধরল মাহির নরম কবজি সন্ধি। মেয়েটার নিজের সঙ্গে টানতে লাগলো। মেয়েটাকে নিজের সঙ্গে টানতে টানতে এগোলো এলিভেটরের দিকে। বিচলিত কণ্ঠে বিড়বিড়ালো, কিচ্ছু হবে না আমার চাশমিশের, কিচ্ছু হবে না। মিনিট খানেকের মাথায় এলিভেটর থামলো গ্রাউন্ড ফ্লোরে। শ্যাডো মানুষটা ঝড়ে বেগে বের হলেন। এক হাতে ধরে রেখেছে মাহিকে। গলা উঁচিয়ে হুঙ্কার ছুড়লেন গার্ডস। মুহূর্তেই হাজির গার্ডস, মাথা নুইয়ে দাঁড়িয়ে আছেন সকলে। মানুষটার কেমন হুঙ্কার ছুড়ে আদেশ ছুড়লেন, আগামী 1 ঘন্টার মধ্যে রাশিয়ার বেস্ট ডক্টরদের আমি আমার প্যালেসে চাই, পাতাল খুঁড়ে হোক কিংবা আকাশ ছিঁড়ে। আগামী 1 ঘন্টার মধ্যে ওদের আনতে পারলে তোদের সবকটাকে আমি প্রাডার পেটের মধ্যে আমার পেটদের মধ্যে ভাগ করে দিব। সো গো অন এভরিওয়ান। হুকুম তালিম করলেন সবাই। তক্ষুনি ঝড়ের বেগে ছুটলেন প্যালেসের বাইরে। ঠিক তখনই মাথা নুয়ে জড়সড় ভাব নিয়ে গ্রাউন্ড ফ্লোরে হাজির হলেন ডক্টর হায়া। বড্ড ইতস্তত কণ্ঠে ভয়ে ভয়ে আওড়ালেন, মনস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি ওনাকে পরখ করে দেখতে পারি? কথাটি শোনা মাত্রই নাকচ করে ওঠে মুগ্ধ।
গলায় গম্ভীর্য ছাপ ফুটিয়ে গর্জন তুলে আওড়ালো, ওকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, সো ফাক অফ। পেছনে দাঁড়িয়ে থেকে মুখ কুচকায় মাহি, কপালে গাঢ় ভাঁজ ফেলে তেড়ামি দেখিয়ে বলে, উনি ডাক্তার না আপনি ডাক্তার? এত বেশি বুঝেন কেন? বললাম সামান্য ঠান্ডা লেগেছে, এই জন্য এত তোলপাড় চালানোর কি আছে বুঝলাম না। সুস্থ করে সেই তো মারবেন। সহসা ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ, শক্ত চাহনি নিক্ষেপ করলো মাহির পানে। তখনই মুখ বন্ধ করলো মাহি। বলতে বলতে বেশি বলে ফেলেছে বুঝতে পেরেই মুখটা নরম কাচুমুচু করে মাথা নুয়ে চিবক কুণ্ঠায় ঠেকাতেই কুণ্ডগহরে ভেসে এলো মুগ্ধের চিরবিরানো কণ্ঠ। তোকে কাবু করার অধিকার শুধু আমার হবে, অন্য কারো নয়, এমনকি সামান্য একটা অসুখেরও নয়। চলবে।